সাথে এবার দেখা হবে কিন্তু নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেসে। কিন্তু কিছুটা জেনারেল কম্পার্টমেন্ট যেমন থাকে এদিকে চারজন করে বসে, কিন্তু চারজনের ওপরে লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট, দুজন, আর এদিকে তিনজন করে আছে লাগেজ রাখার জায়গা। এত নতুন ঝাকচকচকে। এন্ট্রি হচ্ছে কিন্তু 22387 হাওড়া থেকে ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আর একদম নতুন LHV কোচ নিয়ে। গুড মর্নিং ফ্রম হাওড়া। আমার পিছনে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, সামনে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আজ 26শে মার্চ 2025, আর ঘড়িতে সময় সকাল 5:30। আর আজকে আমি করতে চলেছি কিন্তু ঐতিহ্যবাহী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে 22387 হাওড়া থেকে ধানবাদ। প্রধানের পর থেকে কিন্তু এই ট্রেনটা আইসেফ হয়ে চলছিল, তবে আজকে 26শে মার্চ 2025 তারিখ কিন্তু এই ট্রেনটি LHV কোচে রূপান্তরিত হচ্ছে। তাই ভাবলাম যে এই ট্রেনে জার্নিটা করি আর তোমাদের দেখাই। অনেকদিন ট্রেন জার্নি হয়নি। চলো স্টেশনে যাওয়া যাক। আমাদের ট্রেন ছাড়ার সময় কিন্তু 6:15। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 6:15 দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। চলো 8 নম্বরে যাওয়া যাক। আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কিন্তু 3 রকমের কোচ রয়েছে, CC, 2S আর জেনারেল। এন্ট্রি হচ্ছে কিন্তু 22387 হাওড়া থেকে ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আর একদম নতুন LHV কোচ নিয়ে। এতদিন এটা আইসিএফ করছিল, এখন LHV কোচ। আর ফার্স্ট ডে 500 জার্নি করছি। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু সবার প্রথমে হাওড়া থেকে আসানসোল অবধি যেত, তারপর সেটা ধানবাদ অবধি এক্সটেন্ড করা হয়। আর 1970 সালে এর নাম ব্ল্যাক ডায়মন্ড দেওয়া হয়। আগে এটা একটি প্যাসেঞ্জার ট্রেন ছিল। তো দেখো প্রথমে ঢুকেই কিন্তু ভিড়। ট্রেনটা কিন্তু মোটামুটি ফুলই যায়। এখান থেকে আসানসোল অবধি বেশিরভাগ লোক জার্নি করে। তারপর কিন্তু সবথেকে বেশি ভিড় হয় ধানবাদ যাওয়ার জন্য। ঝাঁ চকচকে নতুন ট্রেনের কোচ পরিষেবা তোমাদের যদি বলি, 9খানা কিন্তু জেনারেল কোচ রয়েছে, 6খানা 2S রয়েছে, আর 2টো কিন্তু এসি কম্পার্টমেন্ট রয়েছে। হাওড়া থেকে ধানবাদ প্রায় 269 কিলোমিটার যাত্রাপথ। এই ট্রেন যেতে সময় নেবে কিন্তু 5 ঘন্টার মতো, 5 ঘন্টা 5 মিনিট। আর মাঝখানে প্রায় 14খানা স্টেশনে কিন্তু দাঁড়াবে। তো আজকে কিন্তু আমরা 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের এই ইঞ্জিন করে আজকে যাবো। কিন্তু এখন 6:07, আর আমাদের ট্রেন ছাড়বে কিন্তু 6:15-তে। এক্সপ্রেস কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কন্ট্রোল করে, তাই ধানবাদ থেকে কালকে ইনঅগ্রেট হয়েছে। আর এটা কিন্তু এই হাওড়া থেকে আজকে প্রথম যাবে। তো হাওড়া থেকে কিন্তু ধানবাদে যাওয়ার ট্রেন রয়েছে কোলফিল্ড এক্সপ্রেস, যেটা বিকালে ছাড়ে। তো জেনারেল কম্পার্টমেন্টটা তোমাদের একবার দেখাই। হচ্ছে কিন্তু কিছুটা জেনারেল কম্পার্টমেন্ট যেমন থাকে এদিকে চারজন করে বসে, কিন্তু চারজনের ওপরে লাগেজ রাখার জায়গা। চেয়ার কাট কম্পারিজনটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট, দুজন, আর এদিকে তিনজন করে আছে লাগেজ রাখার জায়গা। এত নতুন ঝাকচকচকে। আর জেনারেল কম্পার্টমেন্ট তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এবার 2S জার্নি করছি T3-তে। চলো, ঠিক 6:24, আর আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন। এই জার্নিটা একটু স্পেশাল, কারণ এই ট্রেনটা আগে আইসিএফ করছিল, এখন আবার LHV কোচ হয়ে গেছে। তার জন্য কিন্তু এই ট্রেনটা জার্নি করা। এখন পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। যদি কিছু জানার থাকে, বলার থাকে, যদি কিছু ভিডিও লেগে থাকে অবশ্যই জানাও কমেন্ট সেকশানে তো আমাদের। তো ট্রেনটা তো ধানবাদ অবধি যাচ্ছে। এবার তো ধানবাদ যাওয়া হচ্ছে না, তবে বর্ষাকালে কিন্তু যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। কেননা ধানবাদে গেলে প্রচুর ওদিকে ঝর্ণা পাওয়া যায়। যাবো, নিশ্চয়ই যাবো। তোমাদের যদি ভালোভাবে পেয়ে থাকে নিশ্চয়ই যাবো। আর আছে কিন্তু হাওড়া যোধপুর এক্সপ্রেস। ওই ট্রেনে করে আমি আগ্রা গেছিলাম। আগ্রা, মথুরা, বৃন্দাবন সব কভার করেছি। ওই ট্রেনে ভিডিও দেওয়া থাকলো। ঢুকে বললাম কিন্তু বাথরুমে। কোচটা আমাদের পুরনো, তাই কিন্তু সমস্ত পুরনো, তবে জল টল আপাতত পড়ছে। বাথরুম। আর এই ট্রেনের স্টেশনের কথা যদি বলি, প্রথম কিন্তু শেরাফুলি, প্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রায়গঞ্জ, তারপরে যাবে আমাদের ডেস্টিনেশন ধানবাদ। আর আমি কিন্তু এই ট্রেনটাতেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আবার ধানবাদ থেকে ব্যাক করবো হাওড়া। আর এখান থেকে যেমন টাইম আছে 6:15, ধানবাদ থেকে টাইম আছে কিন্তু 4:20 নাগাদ, 4:15। ওই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ঢুকছে, যেটা হাওড়া থেকে ছাড়ে কিন্তু 12:05। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। ওটা
ওরাও কিন্তু আইএসএফ কোচ। হাওড়া থেকে 20 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছালাম কিন্তু শেওড়াফুলির ফার্স্ট অফিস। আর যদি বলি তোমাদের, পুরো ট্রেনটা দেখো পিছনে এখন কিন্তু প্ল্যাটফর্মেই পাইনি, পিছনে ট্রেনগুলো পিছনে বগি দুটো প্ল্যাটফর্মেই পাইনি। শেওড়াফুলি রেলওয়ে স্টেশন, আর লাস্ট দুটো বগি সম্ভবত স্টেশন পাইনি, স্টপেজ স্টেশন পাইনি। এই হচ্ছে পরিস্থিতি। তো স্টেশনটা ছোটো আর ট্রেনটা বড়, আর এই ট্রেনটা কিন্তু আরও বেশি কোচ নিয়ে চলতো, 20টা না 22টা চলতো, এখন তো মনে হয় 18টা হয়েছে। শেওড়াফুলি থেকে ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু ব্যান্ডেল, তারপর বর্ধমান, তারপর দুর্গাপুর, আসানসোল, রায়গঞ্জ, ধানবাদ। আর আমি কিন্তু এই ট্রেনেই আবার ব্যাক করবো বিকেলবেলা, আবার এই ট্রেনটাই আমার বুক করা আছে বিকেলবেলা। তো এই দেখো শেওড়াফুলি স্টেশনে ঢুকছে মানে কি বেরাচ্ছে বলবো না ঢুকছে বলবো। এই যে শেওড়াফুলি স্টেশন, আমার ট্রেনগুলো ছেড়ে দিল, এতগুলো বগি কিন্তু পিছনের স্টপেজ পাইনি। চলো শেওড়াফুলি ছেড়ে দিল আমাদের ট্রেন। থেকে 38 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছলাম কিন্তু ব্যান্ডেল জংশন। এই হলো ব্যান্ডেল জংশন। তো আমাদের ট্রেন কিন্তু 20 মিনিটের মতো লেটে চলছে, কারণ লেটেই ছেড়েছিল তার জন্য। আর পরের স্টেশনে কিন্তু বর্ধমান। আমরা বর্ধমান ছাড়ার পর কিছু ট্রেনের ক্রসিংও পাবো, দেখা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল থেকে। আর ওই হচ্ছে ব্যান্ডেল ইউমিউ কাস্টেড, আর ঠিক ওই সাইডে কিন্তু চলে গেল কাটোয়ার লাইন ওইদিকে, আর আমরা যাচ্ছি কিন্তু বর্ধমানের লাইনে। আমাদের রিজার্ভেশন সিটে এই হচ্ছে রিজার্ভেশন সিট, 3টে আর 2টো করে আছে, যেমন তোমাদের আগে দেখালাম জেনারেলে, তেমন কিন্তু সেমভাবে এখানে। আর আমার সাথে আছে কিন্তু এই প্রীতম, হেভি জার্নি হচ্ছে। প্রীতম উৎসাহিত করলো তাই আসলাম, ভালো লাগলো। চলো দেখা যায় জার্নিটা কেমন হয়। তো সিটের সামনে কিন্তু এই রাখার জায়গাগুলো রয়েছে, কিন্তু পুরনো। আমরা রেকটা যদি পোস্টটা পুরনো, এগুলো সব পুরনো। পা রাখার জায়গায় জলের বোতল, ঠিক আছে। আমার সাথে এবার দেখা হবে কিন্তু নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস। হাওড়া থেকে 169 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছলাম কিন্তু দুর্গাপুর। আর আমাদের ট্রেন অনেকক্ষণ লেট ছিল, 20 মিনিটের মতো, এখন মাত্র 5 মিনিটের মতো লেট আছে। ঠিক আছে চলো।
বরাকর নদী, বরাকর ব্রিজ পার করছি। বরাকর নদী, বরাকর ব্রিজ। আর এই নদীটা পেরোলেই সম্ভবত আমরা ঝাড়খণ্ডে ঢুকবো, এটাই হচ্ছে বর্ডার। তো আমাদের ট্রেন কিন্তু যখন ছেড়েছিল তখন তো লেটে ছেড়েছিল 15-20 মিনিটের মতো, এখন কিন্তু অ্যাডভান্সে ঢুকছে। একটু দাঁড়িয়ে পড়লো ধানবাদ ঢোকার আগে, আমরা প্রায় ধানবাদ ঢুকবো করছি আর কি, ঢুকে গেছি প্রায়। দূরে কিন্তু সেই ছোটো ছোটো টিলা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক পাহাড় নয়, টিলা। আমাদের ট্রেন এবারে ধানবাদ ঢুকবে, ধানবাদের আগেই আছে। আচ্ছা, তোমাদের ভাড়াটা একবার বলে দিই। 2S কিন্তু 130, আর সিসিতে মানে এসিতে আসে কিন্তু 470, আর তোমরা চাইলে জেনারেলেও আসতে যাবে। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, যা খাবার আগের থেকে স্টেশন থেকে তোমরা নিয়ে নেবে। তো আমরা এখন ধানবাদে ঢুকছি, আর এই যাচ্ছে কিন্তু ধানবাদ আলবুদা এক্সপ্রেস। তো ঘড়িতে ঠিক 11:08, আর আমরা কিন্তু প্রবেশ করলাম ধানবাদে। এখানে আসার টাইম ছিল কিন্তু ওই 11:20, আমরা অনেকটা আগেই চলে আসলাম। এই যে ধানবাদ জাংশন। তো বেশ নেমে বললাম ধানবাদ জংশনে। হাওড়া থেকে 269 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ, আর অনেকটা আগে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম এই ধানবাদে। তো এই নতুন LHB কোচের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো বেশ দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো ওই ট্রেনকে আবার ফেরার সময় ওপরে যাই। আমরা কিন্তু এখন রিটায়ারিং রুমে যাচ্ছি, কেননা আবার বিকেলবেলা এই ট্রেনে করে ব্যাক করবো, ততক্ষণের জন্য রিটায়ারিং রুমে রেস্ট। যদি জার্নির কথা বলি, সত্যি জার্নিটা খুব সুন্দর লাগলো। অনেকটা লেটেই ছেড়েছে যদি আমাদের হাওড়া থেকে, তাও কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু এখানে পৌঁছে দিচ্ছে। 20 মিনিট আগে ধানবাদে পৌঁছে দিয়েছে, বিশাল ব্যাপার। এই হচ্ছে আমরা ধানবাদ স্টেশনে উঠলাম। বাইরে বেরালাম এই কারণে, খিদে পেয়েছে খুব জোর, খাবো তারপর কিন্তু রিটায়ারিং রুমে চলে যাবো। আর তোমরা যদি এখানে আসো, এখান থেকে অটো গাড়ি পেয়েই যাবে, তোমার যাবো। তো স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম, আর এখানে তো ট্যাক্সি পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, সব পেয়ে যাবো এখান থেকে। অনেকে কিন্তু একদিনের সাইট সিনও করে নেয়। এখানে অনেক ওয়াটারফলস আছে, যেগুলো কিন্তু আমি আসবো বর্ষাকালে, তখন তোমাদের ঘোরাবো। তোমরা যদি এর মধ্যে আসো, তাহলে কিন্তু এখান থেকে বাইরে দাঁড়িয়ে কথা বলে নিতে পারো কোথায় কোথায় যাবে। একদিনও হয়, দুদিনেও হয়। একদিনে কম ঘুরতে পারবে, দুদিনে একটু বেশি ঘুরতে পারবে। তো একটা হোটেলে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো একেবারে। ভেজ থালি নিয়েছি 40 টাকা, অনেক কম দামে অনেক কিছুই রয়েছে। এই রয়েছে ভাত, ডাল, একটা আলু, ফুলকপির আলু আর সয়াবিনের তরকারি মনে হচ্ছে, আলু ভাজি, অনেক কিছু আছে। চলো খেয়ে নিই। তো 40 টাকা কিন্তু বেশ ভালোই খেলাম। চলো ভেতরে যাই রিটায়ারিং রুমে। তো এবারে রিটায়ারিং রুম যাই। রিটায়ারিং রুমে
সমস্ত ফর্মালিটিস কমপ্লিট, আধার কার্ড যা যা লাগে সমস্ত করে নিয়েছি। চলো দেখি বাংলায় লেখা ভোজনালয়, বাহ, হিন্দি ইংলিশ বাংলা, ফার্স্ট ফ্লোর এদিকে, সাব্বাস ভোজনালয়। এই তো এই হচ্ছে বাইরে ট্রেন যাচ্ছে দেখো স্টেশন, আর এই হচ্ছে রিটায়ারিং রুম, বিশ্রামালয়, বিশ্রাম গৃহ। চলে আসলাম রিসেপশনে, এবারে ডরমেটরিতে যাব। 500 টাকা হচ্ছে গিয়ে এসি, এসি 24 ঘন্টার জন্য, ভালো কিন্তু, ভালোই কিন্তু। হ্যাঁ এখন কিন্তু যেটা 24 ঘন্টার জন্য এসি, ওটা কিন্তু 500 টাকায় অনেকজন থাকতে পারবে, 3 জন। আর সাধারণ নর্মাল হচ্ছে 300 টাকা নন এসি। আর আমরা থাকবো হচ্ছে রিটায়ারিং রুমে, এই ডরমিটরি, 75 টাকা, অনেক কম কিন্তু 75 টাকা, অনেক কম, অনেক কম। স্টেশনে বহুত কম দেখলাম। তো চলো এই হচ্ছে এসি রিটায়ারিং রুম, এগুলো নন এসি রিটায়ারিং রুম, ভালোই কিন্তু বেশ। এই যে এই সাইডগুলো এসি রিটায়ারিং রুম, আর এই পাশেগুলো নন এসি। তো চলো এই হচ্ছে আমাদের রুম, ডরমিটারি একদম বুক করেছি, বড় বড় 3খানা বেড রয়েছে, 4খানা বড় বড় পাখা চলছে, বিশাল বড় রুম। এই হচ্ছে বাথরুম, বাহ। তো বেশ এবারে বসবো আরামসে, ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে। গামছা তো আনা হয়নি, স্নান করে নিতে, নাহলে দেখি যদি এর মধ্যে থেকেই স্নান করে নেওয়া যায়, চেষ্টা করব। তো এবার আমরা এডিট করব, এডিট তো করতে হবে, কারণ আজকে তোমাদের দিনের দিন ভিডিওটা ছাড়তে হবে। তোমরা এখন এডিট করার পরে ভিডিওটা দেখছো, কার কেমন লাগলো এতক্ষণ ধরে অবশ্যই জানিও। যদি কেউ জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাদের অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।